চিন্টু তার পরিবার নিয়ে শহরে থাকে। চিন্টুর বাবা শহরে চাকরি করায় গ্রামের বাড়িতে তাদের তেমন একটা যাওয়া হতো না। তো এবার পুজোর ছুটিতে চিন্টু ও তার মামাতো ভাই মিন্টু বায়না ধরেছে গ্রামের বাড়িতে বেড়াতে যাবে। তো চিন্টুরা গ্রামের বাড়িতে যায়। চিন্টুর দাদু তো চিন্টুকে দেখে মহা খুশি, কেননা চিন্টু যখন অনেক ছোট ছিল তখন তার বাবা মার সাথে সে শহরে চলে যায়। তো সেদিন রাতে চিন্টু ও তার মামাতো ভাই মিন্টু এক বিছানায় ঘুমিয়েছিল। হঠাৎ মাঝরাতে, এই মিন্টু ওঠ না, মিন্টু রে উঠে আয়, আমার টয়লেটে যেতে হবে। কিরে মিন্টু ওঠ না ভাই, একা ভয় করছে, উঠবি তো নাকি? এই কে কে কে? আমি রে ভাই, চল টয়লেটে যাব চল। তারপর তারা একটা হারিকেন হাতে নিয়ে টয়লেটের দিকে যায়। গ্রামের টয়লেটগুলো বাড়ি থেকে অনেকটা দূর জঙ্গলের দিকে হয়ে থাকে। কিরে ভাই, আর কত হাঁটতে হবে? টয়লেট কি পাশে গ্রামে নাকি? ধুর, ঘুম ঘুম চোখে এত হাঁটা যায় নাকি? কিন্তু আমি তো জানি না টয়লেটটা কোন দিকে, এই কপির আলো দিয়ে তো কিছুই বোঝা যাচ্ছে না। টয়লেটের আশা ছেড়ে দে ভাই, এখানেই কোথাও একটা কাজ চালা। রাতের আধারে কেই বা দেখবে বল? তাছাড়া এখন অনেক রাত। তাই করতে হবে, এছাড়া আর তো কোনো উপায় নেই। আচ্ছা তুই বরং এখানে দাঁড়া, আমি ওপাশ থেকে আসছি। চিন্টু একটু ভেতরের দিকে যায়। কিছুক্ষণ পর তার কাজ সেরে মিন্টুর কাছে আসে। তারপর তারা দুজনে ঘরে ফিরছিল। তারা যখনই একটা শেওড়া গাছের তলায় আসে ঠিক তখনই ওপর থেকে কি যেন একটা তাদের কুপির উপরে পড়ে আর আগুন নিভে যায়। এ কি ভাই, কি হলো এটা? হঠাৎ করে ওপর থেকে কি যেন পড়ে আগুন নিভে গেল। এখন অন্ধকারে কিভাবে যাব? তুই আমার হাতটা শক্ত করে ধর, তারপর দুজনে একসাথে সামনের দিকে এগোতে থাকি ভাই। আমার তো ভয়ে শরীর কাঁপছে। বলে মিন্টুর দিকে হাত বাড়াতে সে বুঝতে পারে ওখানে শুধু মিন্টু নয়, বরং আরেকটা কে যেন দাঁড়িয়ে আছে। চিন্টু সেই দাঁড়িয়ে থাকা দ্বিতীয় লোকটির মুখে হাত দিতে থাকে আর বলে, কি রে ভাই মিন্টু, এখানে তুই আর আমি ছাড়া তো আর কেউ ছিল না, তাহলে তোর পাশে এটা কে? কোথায়? আমার পাশে তো কেউ নেই, এখানে আবার কে আসবে? তুই আর আমি তো ছিলাম, শুধু শুধু ভয় দেখাচ্ছিস কেন? চল তো তাড়াতাড়ি। চিন্টু সেই তৃতীয় ব্যক্তির শরীরে কাঁধে হাত দিয়ে বোঝার চেষ্টা করে এটাকে। তারপর হাতটা মুখে দেয়। মুখে হাত দিতে দিতে হুট করে চিন্টুর আঙুল সেই দ্বিতীয় ব্যক্তির চোখের ভেতরে ঢুকে যায় আর চিন্টু বুঝতে পারে এটা কোনো পচা দেহ। এটা কি মিন্টু, পালা, এটা কোনো পচা লাশ দাঁড়িয়েছে তোর পাশে। বাঁচতে চাইলে পালা ভাই, না হলে আজ তোর আর আমার রক্ষা নেই। বলে চিন্টু দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে সে বাড়ির দরজার কাছে অজ্ঞান হয়ে পড়ে যায়। পরের দিন সকালে সে নিজেকে বিছানায় আবিষ্কার করে আর তার পাশে তার বাবা মা সহ দাদু দিদা সবাই ছিল। চিন্টু, দাদু ভাই, তুমি ওইখানে কি করতেছিলা? রাতে বাইরে গেছিলা কেন? এটা তুমি তোমার শহর পাওনি? এখানে সন্ধ্যার পর সবাই বাইরে যেতে ভয় পায়। বাবা চিন্টু, আমাকে ডাক দিলে না কেন? আমাকে সাথে করে নিয়ে গেলে এই সর্বনাশটা হতো না বাবা। মা, সবাইকে তো দেখছি, মিন্টু কোথায়? ওকে তো দেখছি না। তবে কি ওই পচা দেহের আজব প্রাণীটি মিন্টুর কোনো ক্ষতি করে দিয়েছে? মিন্টুও আছে, তবে মিন্টু একটু অসুস্থ বলে ওকে হাসপাতালে নেওয়া হয়েছে। বাড়ি ফিরলে দেখতে পাবে। কিন্তু কাল রাতে তোমাদের সাথে কি হয়েছিল যদি আমাকে একটু খুলে বলতে? তারপর চিন্টু সবটা খুলে বলে। শোনো তবে দাদু ভাই, সব কথা শেষে এটাই যে এই ছেলের সাথে আমরা উঠা বসা করলে আমাদের সবারই বসন্ত বের হবে। তাই আমি ঠিক করেছি জঙ্গলের ভেতরের দিকে ওই শেওড়া গাছটার নিচে ওকে একটা ঘর বানিয়ে দেওয়া হোক। সে ওখানে এক ঘরে হয়ে থাকবে। আমাকে এক ঘরে করে দিও না গো তোমরা। আর যদি তোমাদের এই রোগ হতো তাহলে তখন তোমরা কি করতে? আমার আপন বলতে তোমরা ছাড়া বাবা মা কেউ নেই, দয়া করো আমার ওপরে। সবাই তার কথায় কান না দিয়ে ছেলেটাকে শেওড়া গাছের গোড়ায় একটা ঘর তুলে দিয়ে এক ঘরে করে রাখে। ছেলেটি অবহেলা অযত্নে সেখানে মারা যায়। তারপর ছেলেটিকে ওই ঘরের ভেতরে রেখে আগুন জ্বালিয়ে দেওয়া হয়। তারপর থেকে ছেলেটার আত্মা প্রতিশোধ নেওয়ার জন্য ওই শেওড়া গাছের আশেপাশে ঘোরাঘুরি করে আর রাতের আধারে কেউ ওদিকে গেলে তার উপর আক্রমণ করে। মা, মা, আমি আর এখানে থাকবো না, আজই শহরে চলে যাব, এখনই যাব। এখানে থাকলে ওই আত্মাটার হাতে আমাকে মারা যেতে হবে। সেদিনই চিন্টু মিন্টু ও তাদের বাবা মারা শহরে ফিরে যায়। বন্ধুরা, আমাদের কার্টুনটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন।